বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে রাষ্ট্র সংস্কার বিষয়ে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সামাজিক গণতন্ত্রে উত্তরণের যে প্রেক্ষাপট সেই বিষয়ে আলোচনা করব। আমাদের ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ের আলোকে দেখা যায় 1177 পারায় বলা হয়েছে এই আদালতের সেখানে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার বিষয়ে বলা হয়েছে। ত্রয়োদশ সংশোধনী মামলা রায়ের 1100 কার্যক্রম খুব আদালতের নির্দেশই হচ্ছে সেটা সুস্পষ্ট হয়ে যাবে। আমি 1177 পারা পড়ে শোনাচ্ছি। নির্বাচনে কারচুপি সম্বন্ধে বিজ্ঞ অ্যামিকাস কিউরিগণের উদ্বেগ ও দুশ্চিন্তার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক বলিতে চাই যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ইহার সমাধান নয়। কারচুপি মুক্ত সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজন সত্যিকার স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন। এই লক্ষ্য অর্জনের জন্য সকল জ্ঞানী ও গুণী ব্যক্তিদের একান্ত ও নির্ভেজাল প্রচেষ্টা প্রয়োজন। এক্ষেত্রে আমরা যদি দেখি নির্বাচন কমিশনের সাংবিধানিক বর্ণিত ক্ষমতা কী কী আছে। সত্যিকার অর্থে নির্বাচন কমিশনের 66(4) যে ক্ষমতা আছে সেটা হচ্ছে কোনো সংসদ সদস্য যদি লাভজনক পদে থাকে তাহলে তার পদ বাতিল করতে হবে, বাতিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এবং কোনো সংসদ সদস্য আর্টিকেল 70 ভঙ্গ করেছে কিনা সেই মর্মে তার সংসদ সদস্য পদ বাতিল হবে কিনা সেটাও নির্বাচন কমিশন বাতিল ঘোষণা করবে। কিন্তু এই বিষয়টাকে সংবিধানের 66(5) অনুচ্ছেদ মোতাবেক বর্ণনা করে এই ক্ষমতাটাকে প্রয়োগ করতে হবে। কোন বিষয়টা লাভজনক পদ সেটা আমাদের সংবিধানে খুব সুস্পষ্টভাবে আছে যে কোনো সংসদ সদস্য লাভজনক পদে থাকলে তার পদ বাদ হয়ে যাবে। কিন্তু সেই লাভজনক পদটা কি সেটা পরিষ্কার করে বলতেছে 66(3) ব্যতীত অন্য যে কোনো পদ একজন সংসদ সদস্যের জন্য লাভজনক পদ। তারা যে আপনার উপজেলা চেয়ারম্যানের উপদেষ্টা হয়ে সেখানে যে অর্থ সংযোগ হওয়ার যে টাকা চুরি করার যে সুযোগ সৃষ্টি হয় সেটাও লাভজনক পদ। মানে মাছ জলে বাস করে কিনা সেটা প্রশ্ন করা যাবে না। জলে বাস করলে মাছ তো পানি খাবেই। যেখানে সংসদ সদস্যদের কোনো লাভজনক পদ হাউস অফ কমন্স ডিসকোয়ালিফিকেশন অ্যাক্ট, সেখানে ব্রিটিশ যে আইন সেই আইনে আমাদের দেশে হুবহু সংযোজন করা হয়েছে। মূলত এই লাভজনক পদ পৃথিবীর কোনো দেশেই এই লাভজনক পদে থাকার সুযোগ নেই এমপিদের। এমপিরা শুধু নীতি নির্ধারণ করবে এবং আইন প্রণয়ন করবে। সেই ক্ষেত্রে এই লাভজনক পদে থাকার কারণেই হলো সমস্ত এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার মূল কারণ হলো এমপিরা নিজেরা লাভজনক পদে থাকলে মন্ত্রীদের জবাবদিহি করতে পারে না তারা। সেই জন্য এই আমাদের জিরো অফিস অফ প্রফিট করতে হবে আমার সংসদ সদস্য। সেই জন্য ইলেকশন কমিশনকে এক্সপ্রেসলি সে ক্ষমতা দিতে হবে যেই ইলেকশন কমিশনার আসুক লাভজনক পদ মানে অন্য যে কোনো পদ, এমপি পদ ব্যতীত অন্য যে কোনো পদ একটা এমপির জন্য লাভজনক পদ। শুধুমাত্র মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এই কয়টা পদ বাদ, অন্য যে কোনো পদ এমপির জন্য লাভজনক পদ। এই যে সুস্পষ্ট বিষয়টা। এবং আর্টিকেল 70 ব্যাপারে একটা, যেহেতু আর্টিকেল 70 ষোড়শ সংশোধনী মামলায় প্রশ্নবিদ্ধ হয়েছে যে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে সমস্ত দল প্রতিশ্রুতির বিরুদ্ধে গিয়ে জনগণের সাথে বেইমানি প্রতারণা করে রাষ্ট্রকে ভিন্ন দিকে পরিচালিত করে সেই নজির তারা সৃষ্টি করছে। সেই জন্য আর্টিকেল 70 সম্বন্ধে বলেছে যে আর্টিকেল 70 আমাদের সংসদ সদস্যদেরকে এমনভাবে বেঁধে ফেলেছে, মানে অত্যন্ত বেদনাহতভাবে, যে তারা রাষ্ট্রের সরকার প্রধান সে মানে দলীয় প্রধান হয়ে সে সংসদ সদস্যদের এমনভাবে পরিচালনিত করতেছে যে নির্লজ্জভাবে বেইমানি করে তারা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্বন্ধে জাতীয় গণমাধ্যমে ভাষণে নির্বাচনী ইশতেহার ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের আন্দোলনের ফসল, আমরা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষা করব, তত্ত্বাবধায়ক সরকারের করে যাওয়া সংস্কারগুলিকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিব, এই কথা বলে তারা কিন্তু এই তত্ত্বাবধায়ক বিষয়টা সম্পূর্ণ বাতিল করে দিল। বিচারপতির রায় উপেক্ষা করে, বিচারপতির কন্ডিশনাল জাজমেন্ট উপেক্ষা করে সম্পূর্ণ নির্লজ্জভাবে শুধুমাত্র ক্ষমতা কুক্ষিগত করার জন্য, বাকশাল কায়েম করার জন্য। সুতরাং আমাদেরকে অত্যন্ত এটার
কোনো অন্যায়কে প্রতিকারবিহীন থাকতে দেওয়া যাবে না। এই দলের এই যে কর্মকাণ্ড, এই সমস্ত জনগণকে জিম্মি করা, স্বৈরাচারী হওয়া, এটার মূল কারণ হচ্ছে তারা আর্টিকেল 70 ভায়োলেশন করেছে। এটাকে এক্সপ্রেসলি এই ক্ষমতাটা ইলেকশন কমিশন দিতে হবে, কারণ এটা ইট রিলেটস উইথ দলের বিরুদ্ধে, মানে দলের প্রদত্ত প্রতিশ্রুতির বিরুদ্ধে ভোট দেওয়া। এই বিষয়টা হলো জনগণের সাথে, এই যে একটা বিষয় হলো নির্বাচনী প্রতিশ্রুতি, আর একটা হলো লাভজনক পদ। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা এই যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব হচ্ছে না কেন? তারা ক্ষমতায় গিয়ে তাদের ইচ্ছা মতো লুটপাট করতেছে, ইচ্ছা মতো তারা আইন তৈরি করতেছে। জনগণের ইচ্ছায় আইন তৈরি হচ্ছে কিনা সেটা বলবে কে? সেটা বলবে বিচারপতিরা। ষোড়শ সংশোধনী মামলা এই কথাই বলেছে যে তোমরা তো, আমরা যেই পর্যবেক্ষণ দিয়েছিলাম ত্রয়োদশ সংশোধনী মামলা, সেটা মানো নাই। বিচারপতিরা উপদেষ্টা হবে না এই কারণে যে বিচারপতিদের নিয়ে তোমরা বিতর্ক সৃষ্টি করো, সেই জন্য বিচারপতিরা উপদেষ্টা হবে না, রাষ্ট্রের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি উপদেষ্টা হবে। সেটা তো আমরা বাতিল করতে বলি নাই, কিন্তু সেটাকে বাতিল করে তারা তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করেছে। তারা বাকশাল কায়েম করার জন্য, যেমন ধারাবাহিকভাবে পঞ্চম সংশোধনী বাতিল করেছে, তারা বাকশালে যাওয়ার ইন্টেনশন, তারা ষোড়শ সংশোধনী করেছে। এই উদ্দেশ্যগুলি আমাদেরকে ষোড়শ সংশোধনী মামলা রিভিউতে এই বিষয়গুলি আমাদের ফেস করতে হবে, ফাইন্ডিংস আনতে হবে, তাদের ইন্টেনশন, ম্যালাফাইড ইন্টেনশন, এবং সেগুলিকে প্রতিকারের জন্য ব্যবস্থা করতে বলতে হবে। নাহলে তো আমাদের সমাধান হবে কিভাবে? তাদের এই যে হীন উদ্দেশ্য চরিতার্থ করা, এটা তো রাষ্ট্রের জন্য মঙ্গলজনক নয়। সেটাকে আমাদেরকে বিচারের, পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। নাহলে সংবিধানের সাথে প্রতারণা, জনগণের সাথে প্রতারণা। ফ্রড উইথ দি কনস্টিটিউশন মিনস ফ্রড উইথ দ্য নেশন, ফ্রড উইথ দ্য হোল নেশন। এই এক্সট্রা অর্ডিনারি সুপ্রিম লর বিরুদ্ধে এই প্রতারণা cannot be sustainable in law, very important। এবং বিচার বিভাগের স্বাধীনতা হস্তক্ষেপ করা যাবে না, নির্বাচনে কোনো রকম কারচুপি করার সুযোগ দেওয়া যাবে না। এবং ফাইন্ডিংসে ত্রয়োদশ সংশোধনী মামলা 1181 প্যারায় বলেছে, ইলেকশন প্রসেস nowadays controlled by political mafia, it must go through a civilizing mission। এই সিভিলাইজিং মিশন মানে হচ্ছে কোনোভাবেই এই মাফিয়া চক্র এ টু জেড, দেশের 95% লোকের দুর্নীতি করার কোনো সুযোগই নাই। এই মাফিয়া চক্র ইলেকশন প্রসেসটা কন্ট্রোল করার মাধ্যমে তারা পুরো আমলাদের ভিতরে, প্রশাসনের ভিতরে তাদের এই যে দুর্নীতি, কারাপশন করার যে চেইন অফ কারাপশন, সেই জন্য ত্রয়োদশ ষোড়শ সংশোধনী লাস্ট লাইন হচ্ছে, লাস্ট পেজ, পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি। এই বিষয়টাকে আমাদের এই যে কারাপশন ফ্রি বাংলাদেশ করতে গেলে জিরো অফিস অফ প্রফিট এবং এই অম্বুডসম্যান নিয়োগ দিতে হবে, এবং টু প্রিভেন্টিভ ইজ বেটার দ্যান কিউর। আমাদের এই যে 55 বছর যাবৎ আমরা দুর্নীতি প্রতিরোধের কোনো ব্যবস্থা করতেছি না, এটার উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য, এবং এই সংবিধান লঙ্ঘনের দায় এটা। এই জন্যই আমাদের যে জিরো অফিস অফ প্রফিট ফর দি এমপি এবং জিরো করাপশন বাই অম্বুডসম্যান, এই দুইটা জিনিস নিশ্চিত করলে আমাদের রাষ্ট্র হবে নিরাপদ। এবং ষোড়শ সংশোধনী মামলা রিভিউ করে আটকে রাখছে, এইটাকে সম্পূর্ণ ফাইন্ডিংস, এই বর্তমান ফ্রি একটা জাজমেন্টের মাধ্যমে এই যে কারাপশন ফ্রি, ইলেকশন কমিশনকে মাফিয়া চক্র ফ্রি, এবং এই টোটাল যে বিষয়টাকে রাষ্ট্র সংস্কারের যে দিক নির্দেশনা, যেটা আমাদের ত্রয়োদশ সংশোধনী মামলা এবং ষোড়শ সংশোধনী মামলা দেওয়া হয়েছে, এবং এইটাকে যে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি রাষ্ট্রকে কুক্ষিগত করার জন্য যে, এবং আইনের শাসন না থাকলে যে সভ্যতা থাকবে না, এই বিষয়গুলি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং কনস্টিটিউশন ইজ লাইক এ লিভিং ট্রি, ইট শোজ মরালিটি অ্যান্ড ইন্টেনশন অফ এ নেশন। সুতরাং আমরা এই যে সঞ্চিত অভিজ্ঞতা, এটাকে আমাদের কাজে লাগিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে একটা সামাজিক গণতন্ত্র উপহার দেওয়ার জন্য পৃথিবীবাসীকে। কারণ হলো আমাদের মূল বিষয় হলো আমরা না ভোটের বিধানের ব্যবস্থা করব। না ভোটের বিধান মানে ইনক্লুসিভ ইলেকশন, মানে হলো আমাদের 50% লোক, 60% লোক কোনো দলের সমর্থন করে না, তারা রাষ্ট্রের উন্নতি চায়, কিন্তু তারা এই যে মনোনয়ন বাণিজ্য, তারপরে তারা কেউ যদি ইলেকশনে টাকার খেলা খেলে, সেটাকে ঠেকিয়ে দেওয়ার মতো তাদের জ্ঞান আছে, কিন্তু সেটা সুযোগ করে দিতে হবে, তাদের না ভোটের ব্যবস্থা দিতে হবে। না ভোট যদি মেজরিটি হয়, সংখ্যাগরিষ্ঠ হয়, সেক্ষেত্রে তাদের এই অনিচ্ছুক শাসক আনার ব্যবস্থা করতে। এটাই রিপাবলিকের মূল মন্ত্র, অনিচ্ছুক শাসক শ্রেষ্ঠ শাসক। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পেয়েছি, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী লোক। তা এই সিস্টেমটা যদি না থাকতো, এই কেয়ারটেকার সিস্টেম, এই অভিভাবকত্ববাদ, এই সিস্টেমটা না থাকলে আমরা এই রাষ্ট্র মুক্তি পেত না। এবং এই সিস্টেমটা আমাদের যে এটা যে যারা গবেষণা করছে, ডক্টর মানে এই যে সক্রেটিসের যে থিওরিটা, যে
সঠিক সেটা আমরা প্রমাণ করছি ডক্টর ইউনূস, এবং সেটা প্রতিটি ক্ষেত্রে লোকাল গভর্নমেন্ট থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে এই সিস্টেমটাকে আমরা অ্যাডপ্ট করলে সোশ্যাল ডেমোক্রেসি হবে, এবং রাজনীতির উদ্দেশ্য হবে সমাজের উন্নয়ন, মানুষের মঙ্গল। তারা যদি রাজনীতি মানে দুর্নীতি না হয়। ইতিপূর্বে আমরা শুনেছি, আমরা রামকৃষ্ণ মিশনও না, আঞ্জুমানে মফিদুল ইসলাম না, আমরা রাজনীতি করি। রাজনীতি মানে তো দুর্নীতি না। এই আঞ্জুমানে মফিদুল ইসলামের কাজ হলো নির্দিষ্ট, কিন্তু রাজনীতিবিদদের কাজ হলো মানুষের জন্ম থেকে এই মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু টেক কেয়ার করা। রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলো সমস্ত জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, নিশ্চয়তা বিধান করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা। সুতরাং আমাদের বর্তমান যে সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, তার যে এই ওয়ার্ল্ড অফ 3 জিরোসের যে আদর্শ আছে এবং যে তার সামাজিক যে বিজনেসের যে আদর্শ আছে, সেটার সাথে মিল করে যদি আমরা একটা সামাজিক গণতন্ত্র জাতিকে উপহার দিতে পারি, পৃথিবী ধন্য হবে, এবং পৃথিবীর সবাই এটা আমাদের বিশ্বমুখের মাধ্যমে পৃথিবীর সবাই জানবে যে সামাজিক গণতন্ত্র, যে সক্রেটিসের স্বপ্ন, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মদিনা সানাদের স্বপ্ন, আমরা যদি সবাই ইনক্লুসিভলি এই বিষয়টাকে যদি সবাই স্বাক্ষর করে সবাই যদি একমত হই, যে বিচারপতিরা যে ফাইন্ডিংস দিয়েছে, যেসব বিষয়কে প্রশ্নবিদ্ধ করেছে, সেটাকে যদি আমরা ওভারকাম করি। বিচারপতিরা বলেছে যেই সংসদ সদস্যরা জানেই না সংসদ সদস্যদের কাজ কি, সেই সংসদ অকার্যকর। সুতরাং আমাদের এই বিষয়টা জানতে হবে, মানতে হবে যে কোনো আমরা আর কখনো অযোগ্য সংসদ সদস্যদেরকে সংসদে পাঠাবো না। আমরা কোনো লোকাল গভর্নমেন্টে অযোগ্য লোক নিব না, যাতে তারা দুর্নীতি করতে সুযোগ না পায়। সেই জন্য আমাদের এখনই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সেই বিষয়গুলিকে সুস্পষ্টভাবে আমাদের জ্ঞানের সবকটি জানালা খুলে দিয়ে কাজে লাগাতে হবে। এই যে তারা আসবে, এই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে সবকটি জানালা খুলে দাও না, মানে জ্ঞানের উইন্ডোজ অফ দি নলেজ শুড বি ওপেন ফর কনস্টিটিউশনাল রিফর্ম অ্যান্ড ইনস্টিটিউশনালাইজেশন অফ দি গভর্নমেন্ট। এই যে সমস্ত প্রতিষ্ঠান, রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে গেলে আমাদের সামাজিক গণতন্ত্র উত্তরণের জন্য এই সুযোগ আমাদের হাতছাড়া করা চলবে না। এটা পৃথিবীবাসী আমাদের কাছে, এই যে আমরা যোগ্য নেতৃত্ব পেয়েছি, তার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি এই বিষয় নিয়ে 2টি গ্রন্থ লিখেছি, আদর্শ রাষ্ট্রধারার স্বয়ংক্রিয় মূলসূত্র এবং গণতন্ত্রের সংলাপ। এখানে আমি সুস্পষ্টভাবে আদালতের যে ফাইন্ডিংসগুলি এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করেছি। সেখানে এই বিষয়গুলি আমি 2006 এবং এই যে বর্তমান সময় পর্যন্ত, এবং আমি বর্তমানে আমার একটা লিখিত গ্রন্থ, সেটা হলো গণতন্ত্রের সামাজিক গণতন্ত্রের গ্রামার। এই বিষয়টা আমি এখন সুস্পষ্টভাবে লিখছি। ধন্যবাদ সবাইকে।